শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। এটা অন্তিম পর্ব, মানে দেখতে দেখতে গল্পটা শেষ হয়ে গেল আর কি। এরপরে আমার চ্যানেল থেকে তোমরা কোন গল্প শুনতে যাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি নাও শুনতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। আজ শুক্রবার বন্যার বোনের কাবিন হবে, তাই বন্যাদের বাসায় সকাল থেকে রান্নার আয়োজন। কাছের আত্মীয় স্বজনদের ইতিমধ্যেই চলে আসছেন। এতটা পথ জার্নি করে আসায় বন্যার শরীর খুব ক্লান্ত, এই জন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে যেয়ে নামতে যাবে অমনি বন্যার মামাতো ভাইয়ের সাথে দেখা, যার সাথে কোনো এক সময় বন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটা বন্যাকে দেখে মৃদু স্বরে বলল, কেমন আছো? বন্যা উত্তর না দিয়ে ফের নিজের রুমে চলে গেছে। দরজা চাপিয়ে আবারও শুয়ে পড়েছে। বন্যার চোখে তীব্র আক্রোশ, মন আর মেজাজ দুটোই চরমভাবে খারাপ হয়ে গেছে। 5 মিনিট পরেই তানভীরের কল আসছে। বন্যা রিসিভ করবে না ভেবেও রিসিভ করলো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, গুড মর্নিং মিস্ট্রেস। বন্যা মলিন হেসে বলল, গুড মর্নিং। ব্যস্ত? না, বলুন কি করছো? কিছু না, শুয়ে আছি। তানভীর ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত সকাল হয়ে গেছে, এখনো শুয়ে আছো কেন? শরীর কি বেশি খারাপ? না, কিছু হয়েছে? তেমন কিছু না। আপনি কল দিয়েছেন কেন? বন্যার ভারী কণ্ঠের কথাবার্তা শুনে তানভীর শঙ্কিত হলো। পরপর ধীর কণ্ঠে জানতে চাইল, বাসায় কি কোনো সমস্যা? না। বলো। তানভীর গম্ভীর কণ্ঠ শুনে সহসা হাসার চেষ্টা করলো, মৃদু হেসে বলল, আপনি অল্পতে এত সিরিয়াস হয়ে যান কেন? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্যই মনটা একটু খারাপ। এখন বলুন, মেঘমিমদের নিয়ে কখন আসছেন? আমি বোধহয় আসতে পারবো না। কেন? ভাইয়া বলল আমাকে নিয়ে কোথায় যাবে, কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। তুমি চিন্তা করো না, বনুরা সময় মতো পৌঁছে যাবে। বন্যা মলিন হেসে বলল, আপনি আসবেন না? ইচ্ছে তো ছিল, কিন্তু ভাইয়ার কথা অমান্য করে যেতে পারবো না। তবে সুযোগ পেলে অবশ্যই আসবো। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। বন্যা ফোন থেকে গতকালের তোলা একটা ছবি বের করে শীতল চোখে তাকিয়ে তানভীরকে দেখছে। কিছুক্ষণ পর বন্যার বোন রুমে আসছে। আপুকে দেখে বন্যা আতঙ্কিত হয়ে ফোন রেখে দিয়েছে। বন্যার বোন বন্যার মাথার কাছে বসে আস্তে করে বললেন, কি হয়েছে তোর? কিছু না, মন খারাপ। বন্যা নীরবে ঢোক গিলছে। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মামারা তো বিয়ের আলোচনা তুলেছে। তাদের ছেলের অতীত ভুলে আমরা যেন আবার চিন্তা করি। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে, বুকে অজানা ভয় হানা দিচ্ছে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। বন্যার বোন কিছুক্ষণ তাকিয়ে থেকে মোলায়েম কণ্ঠে বলল, বন্যা, হুম, তুই কি তানভীরকে পছন্দ করিস? বোনের মুখে এমন প্রশ্ন শুনে বন্যা কিছুটা ঘাবড়ে গেছে। কয়েক মুহূর্ত প্রশস্ত আঁখিতে তাকিয়ে রইল। বোনের এমন প্রশ্নের তোপে নিজেকে সামলাতে না পেরে হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ কি না বল। বন্যা তখনও অঝরে কেঁদেই যাচ্ছে। বন্যা কাঁদতে কাঁদতে বলল, আমি না চাইতেও ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বন্যার বোন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি জানতাম। অবশ্য সেদিনের আচরণ দেখে আমার সন্দেহ হয়েছিল। বন্যা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বন্যার বোন আবারও জিজ্ঞেস করল, মেঘ জানে? মেঘ, মিম, আবির ভাইয়া সবাই জানে? তাহলে মুখ ফুলে শুয়ে আছিস কেন? নিচে চল। মামারা আশ্চর্য, ওনাদের জন্য আমাদের জীবন থেমে থাকবে নাকি? ওনাদের হীরার টুকরা ছেলের জন্য হীরা খুঁজতে থাকুক, আমরা রূপা রূপা নিয়েই খুশি থাকবো। কি বলিস? বন্যা হেসে বলল, ঠিক আছে। সকাল 10টার দিকে আরিফ আর আইরিন মেঘেদের বাসায় আসছে। যদিও মাহমুদা খান এখনো বাড়িতেই আছেন, সবার সঙ্গে টুকটাক কথা বলে আরিফ চুপি চুপি মিমের রুমের সামনে এসেছে। দরজায় টোকা দিয়ে ধীর কণ্ঠে শুধালো, আমি কি আসতে পারি? মিম চোখে কাজল দিচ্ছিল। কাজল দেয়া থামিয়ে কিছুটা ঝুঁকে আরিফকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি? আসবো কিনা বলো। আসো। আরিফ রুমে ঢুকে চারিদিকে নজর বুলিয়ে মিমের দিকে তাকালো। মিম নিঃশব্দে ভ্রু নাচাতেই আরিফ মুচকি হাসলো। মিম ঠোঁট বিকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার রুমে কেন আসছো? ঝগড়া করতে? তোমার কি আমাকে এতটা ঝগড়ুটে মনে হয়? হ্যাঁ, এখন বলো কেন এসেছো? তোমাকে দেখতে। মিম দুহাতে নিজের দুগালে হাত রেখে ঘন ঘন পল্লব ঝাপটে বলল, দেখছো? আরিফ মুচকি হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। মিম সঙ্গে সঙ্গে হাত নামিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই তোমার মনে কি চলে? তোমার হাবভাব আমার একদম ভালো লাগছে না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দেব। কি বিচার দেবে? বলবো যে তুমি আমার সাথে অসভ্যতা করো।
ভাইয়া যখন তোমার পা ভেঙে দিবে তখন বুঝবা। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে বলল, পা কবে ভাঙবে জানিও, তাহলে প্রস্তুতি নিতে সুবিধা হবে। ফাউল কথা বাদ দিয়ে যাও এখান থেকে, নয়তো সত্যি বিচার দেবো। আরিফ পকেট থেকে 2 দর্জন লাল রঙের কাচের চুড়ি বের করে বিছানার উপর রেখে শান্ত গলায় বলল, খুব শখ করে তোমার জন্য চুড়িগুলো নিয়ে আসছি, তুমি পরলে খুশি হব। আরিফ দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো, আর চোখে মিমের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কারণ নজর না লাগে যেন। মিম কপাল গুছিয়ে তাকিয়ে আছে। আরিফ চলে গেছে। মিম ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো। লজ্জার কুণ্ঠায় মিমের উজ্জ্বল ধৃষ্টতা আরো বেশি ঝলমল করে উঠল। আরিফকে নিয়ে কখনো সেভাবে কিছু ভাবেননি মিম। দুজনের সম্পর্কটা খুব বেশি মধুর নয়। এবেলায় দুটো ভালো কথা বললেও ও বেলাতে ঝগড়া লেগে যায়। তাই আরিফের এই হঠাৎ পরিবর্তন মিমের কাছে অস্বাভাবিক লাগছে। মিম দুজোড়া চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখে আবারও রেখে দিল। প্রায় 4টার দিকে আবির তানভীরকে নিয়ে বন্যাদের বাসার সামনে আসছে। বাইক থেকে নামতেই আবির চটজলদি পকেট থেকে টিস্যু বের করে তানভীরের মুখ মুছে দিতে লাগলো। আবিরের কাণ্ড দেখে তানভীর হতবিহ্বল। কাজের নাম করে সকাল থেকে 2-3 ঘন্টা তানভীরকে সেলুনে বসিয়ে রেখেছে। 100 হেয়ার স্টাইল দেখে অনেক ভেবেচিন্তে একটা সিলেক্ট করে দিয়েছে। এমনকি তানভীরের পরনের পাঞ্জাবিটাও আবিরেরই দেওয়া। আবির তানভীরের চুল ঠিক করে দিতে দিতে মৃদু স্বরে বলল, ভদ্র ছেলের মতো থাকবি কেমন? তানভীর ভ্রু কুঁচকে বলল, আমার মনে হচ্ছে আমাকে মেহমানের থেকেও বেশি নতুন জামাই লাগছে। আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি? আবির হাসলো, সহসা বলে উঠল, করলে ক্ষতি কি? তানভীর আর চোখে তাকাতেই আবির তাড়া দিল। তানভীরকে নিয়ে বাসায় ভেতরে ঢুকলো। মেইন গেটের ভেতরে এক পা রাখতে তানভীর আশ্চর্য বনে গেল। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সহ মিম, মেঘ, আদি, আইরিন, আরিফ, আসিফ, রাকিব সবাই উপস্থিত। তারা ছাড়াও বন্যার বড় অপুর শ্বশুরবাড়ির মানুষজন, বন্যাদের আত্মীয় স্বজন ড্রয়িং রুমে পরিপূর্ণ। বন্যার আব্বু হেসে বললেন, নতুন জামাইয়ের আসতে তো দেরি কেন? তানভীর শুকনো মুখে ঢোক গিলে আবিরের দিকে তাকালো। আবির মুচকি হেসে বিড়বিড় করলো, সারপ্রাইজটা কেমন? আই এম শকড। মেঘ দ্রুত এগিয়ে এসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? তানভীর মেঘকে আপাদমস্তক দেখে আবার আবিরের দিকে তাকালো। মেঘের বিয়ের সময় এত এত শাড়ি আর লেহেঙ্গা দেখেছিল যে মেঘের জন্য শাড়ি লেহেঙ্গা কেনা শেষে তানভীরকে টেনে সব থেকে বের করাও যাচ্ছিল না। একই ডিজাইনে 2টা লেহেঙ্গা তার খুব পছন্দ হয়েছিল। এক পর্যায়ে খুব জোরাজোরি করে 2টা লেহেঙ্গা নিয়েছিল। তানভীর ভেবেছিল বন্যাকে যেদিন প্রপোজ করবে সেদিন মেঘ আর বন্যাকে এই লেহেঙ্গা দুটো দিবে, কিন্তু হুট করে কক্সবাজারে যাওয়া, ওখানে পরিকল্পনাবিহীন প্রপোজ করা, সব মিলিয়ে পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গেছিল। এদিকে মেঘের ইচ্ছে ছিল তানভীরের বিয়েতে বন্যা আর মেঘ দুজনই লেহেঙ্গা পরবে, তাই আবির বাধ্য হয়ে তানভীরের কেনা লেহেঙ্গা দুটোই দিয়ে দিয়েছিল। আবির ধীর কণ্ঠে বলল, আমার কিছু করার ছিল না, তুই খুব ভালো করে জানিস তোর বোনের বায়নার কাছে আমি আবির নাথিং। আলী আহমেদ খান ভারী কণ্ঠে ডাকলেন, ভেতরে আসো। তানভীর কিছুটা সামনে এগিয়ে সবাইকে সালাম দিল। সবার কথায় সোফায় গিয়ে বসলো। আশেপাশে সবাই অদ্ভুত দৃষ্টিতে তানভীরকে দেখছে। কি হচ্ছে, কি হতে চলছে সেটা পুরোপুরি আন্দাজ করতে না পারলেও তানভীর কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। বন্যার আব্বু, চাচ্চু ওনারা তানভীরকে টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করছেন। তানভীর ধীরস্থির কণ্ঠে উত্তর দিচ্ছে, তবে গলা প্রচণ্ড বেগে কাঁপছে। আব্বু আর বড় আব্বুদের দিকে তাকানোর বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। আবির তানভীরের ঠিক পেছনে দাঁড়ানো। বন্যার আব্বু সবার উদ্দেশ্যে বললেন, পরিচয় করিয়ে দিই, সে সাফিয়াদ্দিন খান তানভীর, ওরফে তানভীর খান। সবার উপস্থিতিতে একটা কথা বলতে চাই, বড় মেয়ের সাথে সাথে আমি আমার ছোট মেয়ের মেহেরনাজ মুনতাহা বন্যার সাথে তানভীরের বাগদান সম্পূর্ণ করে রাখতে চাচ্ছি। গতকাল রাত্রে অলক্ষিতভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে সবাইকে আগে কিছু জানাতে পারিনি। বন্যার আব্বুর কথা শুনে তানভীরের বুক ধুকপুক করছে। মনে যত সাহস ছিল সব যেন সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেছে। তানভীর মাথা নিচু করে আস্তে করে ঢোক গিলল। গত রাতে তানভীরকে বাসায় পাঠিয়ে সবাই যে আলোচনায় বসেছিল আর সেই আলোচনার সর্বাধিনায়ক যে আবির ছিল এটা বুঝতে সময় লাগলো না। গত দুদিনে আবিরের বলা কথাগুলো তানভীরের কানে বাজছে। আবির কয়েকবার সরাসরি জিজ্ঞেস করেছিল, বিয়ে করার মতো সাহস আছে তোর? তানভীর তখন কথাগুলো সেভাবে গুরুত্ব না দিলেও এখন সব বুঝতে পারছে। তানভীরের খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরতে, কিন্তু এত মানুষের ভিড়ে সেটাও করতে পারছে না। বন্যার মামাতো ভাই এক দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। সুপ্ত ক্রোধ চোখ উপচে পড়ছে তার।
বিষয়টা তানভীরের চোখে না পড়লেও আবিরের চোখে ঠিকই পড়েছে। আবির ছেলেটাকে দেখে মিটিমিটি হাসছে। ছেলেটার নজর আবিরের দিকে পড়তেই আবির সহসা দাঁত বের করে নিঃশব্দে হাসল। ছেলেটা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই চোখ সরিয়ে নিল। 10 থেকে 15 মিনিটের আলাপচারিতা শেষে বন্যা আর বন্যার বোনকে ডাকা হলো। দুই বোন একসঙ্গে নামছে। বন্যার বোনের পরনে বেনারসি শাড়ি আর বন্যার পরনে তানভীরের কিনে রাখা সেই লেহেঙ্গা। ওদের সাথে মিম, আইরিন আর মেঘও নামছে। তানভীর ঘাড় ঘুরিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে হৃদয় জুড়ে হিমশীতল হাওয়া বয়ে গেল। বন্যা ভারী মেকআপ না নিলেও লেহেঙ্গার সাথে মানানসইভাবে সেজেছে। মিষ্টি কালারের লেহেঙ্গার সাথে ম্যাচিং চুড়ি, অল্প স্বল্প গয়নাও পরেছে। চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিতেও কৃপণতা করেনি আজ। এই অকল্পনীয় অপরূপ সাজে বন্যাকে দেখা মাত্রই নিজের অজান্তেই তানভীরের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটল। হৃদয়ে বইছে বসন্তের প্রেমময় হাওয়া। মনের ভেতর থেকে শুধু একটা কথাই বের হচ্ছে, হি ইজ মাই বেটার হাফ। তানভীরের নিষ্পলক চাহনি দেখে আবির অতর্কে তানভীরের কাঁধে হাত রেখে আস্তে করে আঙুল নাড়ালো। তানভীর সঙ্গে সঙ্গে চোখ সরে স্বাভাবিক হয়ে বসেছে। একটা সোফায় বন্যারা দুই বোন পাশাপাশি বসা। তানভীর বন্যার পাশে বসেছে আর বন্যার বোনের পাশে তার হবু হাজবেন্ড। মোজাম্মেল খান চোখের ইশারা দিতেই আবির পকেট থেকে একটা আংটির বক্স বের করে দিল। মেঘ এতক্ষণ দূরে থাকলেও এখন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। আবির তাকাচ্ছে না দেখে মেঘ আবিরের হাতে চিমটি কাটল। আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচাতেই মেঘ বিড়বিড় করে বলল, আমাকে কেমন লাগছে বললেন না তো। মেঘের কপালের উল্টে যাওয়া টিকলিটা ঠিক করে দিয়ে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি তমসার বুকে অনুদার আলোক ছট্টাটা হলেও আবিরের হৃদয়ে নিরন্তর দীপ্তির মেলা। মেঘ হালকা ধমকের স্বরে বলল, এটা প্রশংসা ছিল নাকি অবজ্ঞা? আপাতত অবজ্ঞাই ভাবো, প্রশংসাটা না হয় রাতের জন্য তোলা থাকলো। আবির ঠোঁট কামড়ে হেসে আলগোছে চোখ টিপল। মেঘ মুখ ফুলে প্রশস্ত নেত্রে তাকিয়ে দুহাতে আবিরের হাত খামচে ধরেছে। এর মধ্যে তানভীর বন্যার বাগদান সম্পূর্ণ হয়ে গেছে। বন্যা বুক ফুলিয়ে শ্বাস টেনে পরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের অনামিকা আঙুলের দিকে তাকালো। অন্তর্নিহিত অনুষঙ্গে বন্যার দু চোখ চিকচিক করছে। তানভীরের সাথে বিয়ের কথা সকাল পর্যন্ত জানত না বন্যা। বন্যার বোন হৃদের মুখ থেকে তানভীরের কথা শুনেই বন্যাকে সকালে জিজ্ঞেস করেছিল। তবে এর কিছুক্ষণ পর মেঘ মিমরা আসতেই বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। পরিশেষে বন্যার আব্বু গত রাতের আলোচনার কথা বন্যাদের জানিয়েছে। এত সহজে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটা বন্যা কল্পনাও করতে পারেনি। আপাতত বাগদান সম্পূর্ণ হলেও তানভীরের জব হওয়ার পর অনুষ্ঠান করা হবে। তানভীর সবার দিকে একবার নজর বুলিয়ে অকস্মাৎ বন্যার কানের কাছে ফিসফিস করল, তোমাকে চেয়েছিলাম আমি ভোরের স্বপ্নের মাঝে, আবৃত্ত অনুভবের নিমিত্তে পেয়ে গেছি গোধূলি লগ্নের আগে। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের নিঃস্বার্থ দৃষ্টি মায়াবী আদল, অকৃপণ হাসি দেখে বন্যার ওষ্ঠ যুগল কিছুটা প্রশস্ত হলো। বন্যা চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, সরি। সরি বলছো কেন? আমার ফোন মেঘের কাছে, তাই আপনাকে আগে জানাতে পারিনি। ভালো হয়েছে জানাওনি, আগে জেনে গেলে হয়তো এত সুন্দর অনুভূতিটা মিস করে যেতাম। বন্যা শীতল চোখে ফের তাকালো। তানভীরের সাথে চোখাচোখি হতেই নিজের চোখ নামিয়ে নিয়েছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উষ্ণ স্বরে বলল, দৃষ্টিকে জানিয়ে দিও তানভীর আজ থেকে শুধুই বন্যার। মনের সব ভয়ভীতি শঙ্কা ভুলে যেতে চাই নিরালায়। ছাদে খাবারের আয়োজন করা হয়েছে, বড়দের খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে। আত্মীয় স্বজনের ভিড় কমতেই তানভীর অকস্মাৎ উঠে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা অবাক হলো। কয়েক মুহূর্ত পর আবিরও জড়িয়ে ধরল। তানভীর অধীর কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি না চাইতেও তুমি আমার জীবনের সবচেয়ে দামি গিফটটা আমাকে দিয়ে দিলে। তোমার এই আনুকূল্যে আমি কোনোদিন ভুলবো না। ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আমার জন্য যত ঝড়ঝাপটা সহ্য করেছিস তার কাছে এই উপহার কিছুই না। তবে হ্যাঁ, 2 বছর আগে তোর বউকে আমাদের বাড়িতে নিচ্ছি না। আমার বউয়ের বউ ফিল শেষ হলে তবেই তোর বউকে ঘরে তুলবো, ঠিক আছে? তুমি যা বলবে তাই হবে। তানভীরের হাস্যোজ্জ্বল চেহারা আর আবেগী কণ্ঠস্বর শুনে মেঘ অভিমানী কণ্ঠে বলল, এখন সব ভালোবাসা ভাইয়ের জন্য। আমি যে এত বছর বান্ধবীটাকে আগলে রেখেছি, প্রপোজ করেছি, বিয়ের জন্য এত চিল্লাচিল্লি করেছি, এগুলো কিছুই না। তানভীর আবিরকে ছেড়ে হাসি মুখে মেঘের দিকে তাকালো।
আলতো হাতে মেয়েকে বুকে জড়িয়ে আদুরে কণ্ঠে বলল, তুই তো আমার সবকিছু। তুই পৃথিবীতে আসছিলি বলেই আমি তানভীর পৃথিবীর শ্রেষ্ঠ একটা বোন পেয়েছি। তুই আসছিলি বলেই আমি আবির ভাইয়ের মতো ভাই পেয়েছি, আর বন্যার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার জীবনে তুই সবচেয়ে দামি। সারা জীবন ভালোবাসি বললেও তোর প্রতি আমার ভালোবাসার অন্ত ঘটবে না। তবুও বলছি বনু, আমি তোকে সীমাহীন ভালোবাসি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আমার চোখে তুমি পৃথিবীর সেরা ভাই। তুমি আমার জীবনে না থাকলে আমি বোধহয় ভালোবাসার সঠিক অর্থই বুঝতাম না। আমিও তোমাকে সীমাহীন ভালোবাসি ভাইয়া। রাকিব শক্ত কণ্ঠে বলল, হ ভাই, ভালোবাসা সব তোদেরই। আমরা ভাই বানের জলে ভেসে আসছি নাকি বলো আসিফ? জি ভাই, আমারও তো তাই মনে হয়। তানভীর মেঘকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আরিফ ঠাট্টার স্বরে বলল, সবার মধ্যেই কি ভাবিও আছে নাকি ভাই? তুমি সরাসরি বলতে পারছো না বলে আমাদের নাম নিচ্ছ, তাই না? তানভীর ঠোঁট বেঁকে ভেঙচি কাটার চেষ্টা করলো, পরপর নীরের কণ্ঠে বলে উঠল, কেন, আমি কি ভয় পাই নাকি? বন্যার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আই লাভ ইউ বন্যা। সবাই একসঙ্গে হেসে উঠল। বন্যার লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। সবার মধ্য থেকে আইরিন বলে উঠল, মানি না, মানবো না। সবার বেলায় ভালোবাসি, আর ভাবির বেলায় আই লাভ ইউ। তানভীর ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, দাঁড়া, তোর বিয়েটাও খুব তাড়াতাড়ি ঠিক করছি। না। মেঘ বন্যাকে টেনে এনে তানভীরের পাশে দাঁড় করিয়ে তানভীরের হাতের উপর বন্যার হাত রাখলো। তার উপর নিজের হাত রেখে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আজ থেকে আমার বেবিটা তোমার। তাই বলে এটা ভেবো না যে আমি আমার বেবিকে ছেড়ে দিব। তুমি যদি ইচ্ছেকৃত আমার বেবিকে কষ্ট দাও তাহলে এর ফল খুব খারাপ হবে। আর হ্যাঁ, আমার ভাইও আমার, আমার বেবিও আমার। তাই তোমাদের দুজনের উপরই আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝেছো? বন্যার তানভীর একসঙ্গে বলল, জি আপু, বুঝেছি। আবির মেঘের হাতের উপর নিজের হাত রেখে নিজের কণ্ঠে বলল, আর আমার বইয়ের উপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝেছো? মেঘ আর চোখে তাকিয়ে নিঃশব্দে হাসলো। তানভীর বন্যা ফের বলল, জি ভাই, বুঝেছি। রাকিব হুট করে বলে বসলো, মেঘের জন্মের পর থেকে মেঘের উপর তো তোর অধিকারই সবচেয়ে বেশি। মেঘের সাথে কেউ কথা বলা তো দূরে, মেঘের দিকে কেউ তাকালেই তো তোর মেজাজ 626 হয়ে যেত। জয়ের কথা মনে হলে এখনো আমার কলিজা কেঁপে ওঠে। রাগের বশবর্তী হয়ে মেঘকে দু একটা থাপ্পড় দিয়ে ফেলছিলি বলে মেঘ তোর উপর রাগ করেছিল, আর তুই সে রাগ মিটিয়েছিলি জয়ের উপরে। 11 বছরের ছেলেটার মাথায় তখনই 7টাই সেলাই লাগছিল। জয়কে মেরে নিজের রাগ কমাতে পারলেও মেঘের রাগ কমাতে পারলি না। মেঘের রাগ ভাঙানোর চেষ্টায় নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করেছিলি। তুই বাহির থেকে বদলে গেলি, কিন্তু মেঘের প্রতি আবেগ আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলি না। যেই শুনলি সেই জয় আবারও মেঘের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তুই সব প্ল্যান বাদ দিয়ে দেশে আসলি কেন? জয়কে মারতে। মারলি তো মারলি, একবারে 2 মাসের জন্য হাসপাতালে পাঠালি। বাকিদের কথা না হয় নাই বললাম, এই তুই আবার অধিকার নিয়ে কথা বলিস? মেঘের দায়িত্ব নিতে চাইলে বা মেঘের যত্ন নিতে চাইলে আগেই তাদের আধমরা করে ফেলতি। আর এখন তো প্রকাশ্যে তোর বউ, কেউ কিছু বলা তো দূর, তাকালেই তুই মাটিতে কুপে দিবি। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার বউ শুধু আমার। কেউ খারাপ নজরে তাকানোর দুঃসাহস দেখালে আমি আবির তার জীবনকে দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো। মেঘ নির্বাক চোখে রাকিবের দিকে তাকিয়ে আছে। মিম দূরে দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখছে। হঠাৎ আরিফের নজর পড়তে মিমের কাছে এগিয়ে গেল। মিমের হাতে লাল চুড়িগুলো দেখে মুচকি হেসে বলল, আমার দেয়া চুড়িগুলো পরার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার মতো কিছু হয়নি, যে আমার সাথে ম্যাচ হয়ে গেছে তাই পড়েছি। মিথ্যে বলো না মিম, আর যাই হোক, তোমার সাথে মিথ্যাটা যায় না। মিম চোখ তুলে তাকালো। আরিফের নিষ্পলক চাহনি দেখে আতঙ্ক আর কুণ্ঠায় চোখ সরিয়ে নিল। মিম বারবার বলেছিল এই চুড়িগুলো পরবে না, তবুও শেষ পর্যন্ত পড়েছে। কেন পড়েছে নিজেও বুঝতে পারছে না। মাগরিবের নামাজের পরপর তানভীরা সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে। বন্যার আব্বু, আবিরের আব্বু চাচুকে এগিয়ে দিতে বেরিয়েছেন। হৃদ, আদি, মিম, আরিফরা আগে বেরিয়ে পড়েছে। মেঘ আর আবির বন্যার আম্মু, মামি আরো অন্যান্যদের সাথে কথা বলছে। আবিরদের এগিয়ে দিতে বন্যা গেটের বাইরে সরু গলিটা পর্যন্ত এসেছে। তানভীর কিছুটা সামনে চলে গেছে। আচমকা কিছু ভেবে ঘুরল। বন্যাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে এক ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ডের ব্যবধানে বন্যার কপালে গালে অগণিত কিস করে ফেলেছে। বন্যা নিস্তব্ধ চোখে চেয়ে তানভীরের পাগলামি দেখছে। তানভীর আচমকা বন্যার মাথায় দেওয়া ঘোমটার এক সাইড টেনে বন্যা সহ নিজের মাথায় ঢোক গিলল।
বৈদ্যুতিক বাতির আলোতে বন্যার ভীতিকর চেহারা অল্প বিস্তর দেখা যাচ্ছে। তানভীর বন্যার কাছাকাছি আসতেই বন্যার নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তানভীরের নিঃশ্বাস বন্যার ঠোঁটে লাগছে। বন্যার ঠোঁট অপ্রত্যাশিতভাবে কাঁপছে। তানভীর সহসা বন্যার কম্পিত অধর নিজের দখলে নিয়ে নিল। বন্যা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তানভীরের পেটের দুপাশে চেপে ধরেছে। আবির আর মেঘ সবার থেকে বিদায় নিয়ে বের হতেই এই দৃশ্য দেখলো। মেঘ ঠিক মতো বুঝার আগেই আবির এক হাতে মেঘের চোখ ধরে নিয়ে সামনে নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, চোখ ধরেছেন কেন? এইসব দৃশ্য দেখার বয়স হয়নি তোমার। একটু দেখে ফেলি। এই ফাজিল, তানভীর তোমার বড় ভাই হয় না? বন্যা তো আমার বান্ধবী হয়, দেখি না একটু। আবির দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জের মতো কথা বলো না। আপনি খুব খারাপ। তাই? ঠিক আছে, খারাপের রূপটা না হয় রাতে দেখাবো, এখন চলো। বিয়ের পর থেকে আবিরের অফিস সম্পর্কিত কোনো মাথা ব্যথাই নেই। রাকিব আর রাসেল কোনো রকমে অফিস টানছে। আবিরকে কিছু বলার মতো অবস্থা নেই, কারণ আবির অন্য এক জগতে আছে। অবশেষে আবির আজ অফিসে যাবে, যদিও স্বেচ্ছায় না। আবির মেঘের বিয়ের আগে থেকে একটা মিটিং আটকে আছে। সেই মিটিংয়ের জন্য আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আবির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো বিছানার উপর আবিরের শার্ট, প্যান্ট, টাই সুন্দর করে গুছিয়ে রাখা আছে। অথচ মেঘ রুমে নেই। আবির ভ্রু কুঁচকে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গেল। হালিমা খান, মিম আদির সাথে মেঘও গল্প করছে। মূলত তানভীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে। আবিরের বিয়ের বিষয়ে আগে থেকে কেউই না জানলেও তানভীরের বিয়ের বিষয় নিয়ে বাড়িতে আলোচনা আগেই হয়েছিল। তানভীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন মাহমুদা খান বন্যার কথা জানিয়েছিলেন। অনেক বছর যাবৎ বন্যাকে চিনে জানে, আচার আচরণও ভালো, সব মিলে কারোরই কোনো আপত্তি ছিল না। তানভীরের উপর অল্প বিস্তর অভিমানের কারণে সবাই ইচ্ছে করে তানভীরকে আগে কিছু জানায়নি। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অকস্মাৎ উচ্চস্বরে ডাকলো, বউ। মেঘ সহসা চোখ তুলে তাকালো, কিন্তু উঠে গেল না। আবির শক্ত কণ্ঠে আবারও ডাকলো, রুমে আসো। মালিহা খান শান্ত গলায় বললেন, ডাকছে যা। মেঘ দরজায় দাঁড়িয়ে ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে বলল, সবকিছু রেডি করে রেখে গেলাম, আবারও ডাকছেন কেন? আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকবে। এখন টাইটা পরিয়ে দাও। মেঘ তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির জিজ্ঞেস করলো, টাই বাঁধতে পারো না? মেঘ মৃদু হেসে বলল, এই দায়িত্বটা যে আমার নিতে হবে এটা খুব ভালো করেই জানতাম, তাই আগেভাগেই শিখে ফেলেছি। গুড গার্ল। আবির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ আবিরকে এগিয়ে এগিয়ে দিয়ে আবারও রুমে ঢুকলো। বিয়ের ঝামেলা, কক্সবাজার, ভাইয়ের বিয়ে, সব মিলিয়ে ব্যস্ততায় আবিরের রুমটাকে এখনো আপন করেই নিতে পারেনি। মেঘের জামা কাপড়ের প্রায় সবই এখনো মেঘের রুমেই রয়ে গেছে। মেঘ সেগুলোই টুকটাক গুছাচ্ছে। সকাল থেকে তানভীরের কোনো খোঁজ নেই। আবির কিছু দূর যাওয়ার পর তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করতে আবির জানতে চাইল, কোথায় আছিস? মুন্সিগঞ্জ। ওখানে কি করিস? বউ নিয়ে আসছি। বাহ, অসাধারণ। এটা অসাধারণ না ভাই, খুব সাধারণ। সাবধানে থাকিস, ঠিক আছে। মেঘ গুনগুন করে গান গাইছে আর আপন মনে ওয়ার্ড্রোবে জামা রাখছে। জামার মাঝখান থেকে একটা ওড়না নিচে পড়ে গেছে। ওড়না তুলতে গিয়ে অকস্মাৎ বেড়ের নিচে একটা বড় লাগেজ চোখে পড়ল। মেঘ তেমন একটা গুরুত্ব না দিয়ে আবারও কাজে মনোযোগ দিল, কিন্তু মনের ভেতর কেমন যেন কৌতূহল জাগছে। কিছুক্ষণ পর মেঘ বেড়ের নিচ থেকে লাগেজটা বের করলো। লাগেজের তালা দেখে চাবি খুঁজতে লাগলো। অবশেষে চাবির গোছা থেকে লাগেজের চাবি বের করে লাগেজটা খুলল। লাগেজ ভর্তি জিনিসপত্র দেখে নিজের অজান্তেই কপালে কয়েক স্তর ভাঁজ ফেলল। উপর থেকে দু একটা জিনিস সরাতেই আশ্চর্য নয়নে তাকালো। মেঘের ছোটবেলার জামা কাপড়, ছোট ছোট জিনিস, খেলনা সহ আরো অনেক জিনিস। কয়েকটা জিনিস তুলতেই একটা শাড়ি চোখে পড়ল। গাঢ় নীল রঙের, অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার উপর একটা চিরকুট লেখা। আমি জানি না তুই দেখতে কেমন হয়েছিস, তবে আমার কল্পনায় তুই পরীর চেয়েও সুন্দর হয়ে গেছিস। তুই ঠিক কতটা বড় হয়েছিস জানি না, শাড়ি পরলে তোকে কেমন লাগবে সেটাও জানি না, কিন্তু আমি ঠিকই কল্পনা করে নিয়েছি এই প্রথমবার নিজের টাকায় তোর জন্য শাড়ি কিনেছি। এই শাড়িতে তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে। নিচে আজ থেকে আরো 5 বছর আগের একটা তারিখ লেখা। মেঘ চিরকুটটা সরিয়ে জামার উপর দিয়ে কোনো রকমের শাড়ি পরল। গাঢ় নীল রঙের শাড়িতে ড্রেসিং টেবিলের আয়নায় সত্যি সত্যি একটা পরী দেখতে পেল। বাস্তবিক অর্থে পরী না হলেও আবিরের কল্পনার পরীর মতো লাগছে। শাড়িটা অনেক বছর আগে হওয়ায় নতুনের মতো আর নেই, তবুও মেঘের কাছে এটা যেন আকাশসম আবেগ, কারণ এতে আবিরের আবেগ, ভালোবাসা জড়িয়ে আছে। মেঘ ধীরে ধীরে বাকি জিনিসগুলো দেখতে লাগলো।
লাগেজে বেশ কিছু শাড়ি আছে, যার প্রতিটাতেই তারিখ সহ আবিরের লেখা চিরকুট লাগানো আছে। বিদেশে থাকাকালীন 7 বছরে মেঘের কথা ভেবে যা যা কিনেছে, প্রতিটা জিনিসই খুব যত্নে থাকা প্যাকিং করে রেখেছে। একপাশে সব রেখে দেখে শেষ করার আগেই মেঘের নজর আটকায় অন্য পাশের হাজারো রঙিন কাগজের দিকে। মেঘ কয়েকটা রঙিন কাগজ হাতে নিল। প্রথম কাগজের উপরে এক কর্নারের পৃষ্ঠায় নাম্বার লেখা, প্রথম পৃষ্ঠাতে অগোছালো অক্ষর লেখা। যদি এমন হতো ঘুম ভাঙতেই তোর আর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত, আমি আমার মেয়েকে আবার আমার করে পেতাম, তবে কতই না ভালো হতো। অন্তত পক্ষে নির্ঘুম রাত কাটিয়ে তোকে না পাওয়ার আক্ষেপ বুকে চেপে একরাশ হাহাকার নিয়ে দেশ ছাড়তে হতো না। মিস ইউ কলিজা। দ্বিতীয় পৃষ্ঠাতে লেখা, এই শহরে সব আছে, কিন্তু তোর গায়ের গন্ধ নেই। আবির যে তার মেয়েকে ছাড়া একদমই ভালো নেই। 3, 4, 5 প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছে। অতঃপর 23 নম্বর এক পৃষ্ঠাতে আবার নজর স্থির হলো। পৃষ্ঠাতে লেখা, তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি? আমাকে দূরে ঠেলে সত্যি কি ভালো আছিস? কিন্তু আমি কেন পারছি না? 23 দিনেও কেন একবারের জন্য হাসতে পারছি না? চোখের সামনে শুধু তোর অভিমানী মুখটা ভেসে উঠছে। মেঘ, মানুষ তো কত ভুল করে। কই এত বড় শাস্তি কি কেউ পায়? আমাকে কেন এত বড় শাস্তি দিলি? কয়েক পৃষ্ঠা পর আরেকটা লেখা, এই দেশ আমার সব কেড়ে নিয়েছে মেঘ। আমার আমিটাকে হারিয়ে ফেলছি। আমার জীবন বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। চারিদিকে সবেতে বিরক্তি জমে গেছে। মেঘের দু চোখ টলমল করছে। মেঘের হাতে থাকা সব কাগজ পড়ে গেছে। বাতাসে উড়ে পৃষ্ঠাগুলো চলে যাচ্ছে। মেঘ কাছের পৃষ্ঠাগুলো তুলে তাড়াতাড়ি করে লাগেজে রেখে লাগেজ আটকালো। দু একটা পৃষ্ঠা দূরে চলে যাচ্ছে। মেঘ পৃষ্ঠাগুলো উঠাতে উঠাতে রুমের মাঝ বরাবর চলে যাওয়া পৃষ্ঠা উঠালো। ওইটাতে লেখা, পৃথিবীতে আমার প্রাপ্য সবকিছুর বিনিময় হলেও যদি তোর অভিমান ভাঙানো যেত, আমি আবির সব ছেড়ে আজই দেশে চলে আসতাম। বিশ্বাস কর, আমি আজই চলে আসতাম। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তোর গায়ে হাত তুলে তুই এতটা অভিমান করবি, তাহলে কোনোদিন তোর গায়ে হাত তোলার দুঃসাহস দেখাতাম না। তোর অভিমান আমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলেছে। এসব সহ্য করতে না পেরে যদি কখনো মারা যায়, তবে জেনে রাখিস আমি আবির আমৃত্যু তোকে ভালোবেসেছি, আর তোর অভিমানের কারণেই মরেছি। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি ঝরছে। পৃষ্ঠা উঠিয়ে যেই উঠতে যাবে তখন নজর পড়ে সামনের দেয়ালের দিকে। আগে রুমে অনেক জিনিসপত্র থাকায় এই দেয়ালের প্রতি নজরই পড়েনি। এখন রুম সম্পূর্ণ পরিষ্কার হওয়ায় দেয়ালের কালো পর্দার উপর মেঘের নজর আটকে গেছে। মেঘ মনে মনে ভীত হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা কৌতূহলও কাজ করছে। জোরে নিঃশ্বাস টেনে এগিয়ে গেল পর্দার কাছে। এক সাইড থেকে পর্দা টেনে দেয়াল উন্মুক্ত করে দিল। দেয়ালের কিছু একটা ছবি আঁকা। কাছাকাছি থাকায় মেঘ ঠিক মতো বুঝতে পারছে না, তাই পেছাতে লাগলো। কিছুটা পেছোতেই থমকে দাঁড়ালো। পুরো দেয়াল জুড়ে বড় করে মেঘের একটা হাস্যোজ্জ্বল ছবি আঁকা, যার পাশে লেখা, আমৃত্যু ভালোবাসি তোকে। নিচে গত বছর জানুয়ারির দিকে তারিখ লেখা। যখন আবিরের রুমে রং করানো হয়েছিল তখনই ছবিটা আঁকিয়েছিল, যেটা 1 বছর যাবৎ পর্দার আড়ালে লুকিয়েছিল। আবির রুমে তালা দিয়ে রাখার কারণটাও মেঘ আজ বুঝে গেছে। মেঘের দু চোখ বেয়ে পানি পড়ছে। বারবার শুধু মনে হচ্ছে, একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারেন। মেঘ এক পা করে পেছোতে হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেল। পেছনে ঘোরার আগেই আবিরের ঠান্ডা কণ্ঠে শোনা গেল, সব রহস্য উদ্ঘাটন করা শেষ। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির মেঘের চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, কাঁদলে যদি তোমাকে পাওয়া যেত, তাহলে আমি আবির গত 11 বছর তোমাকে শতকোটি বার আমার করে পেতাম। মেঘ অতর্কে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে অবাধে কাঁদতে লাগলো। সেই কান্নায় কোনো অভিযোগ নেই, না পাওয়ার আক্ষেপ নেই, আছে শুধু আবিরের সীমাহীন ভালোবাসা। এই কান্না কষ্টের নয়, এই কান্না সুখের। পৃথিবীর বুকে আবিরের মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার সুখ। আবিরও মেঘকে বারণ করছে না, বরং শক্ত করে বুকে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসি মেঘ, আমৃত্যু ভালোবাসি তোকে। মিনিট 10 পর রাকিবের কল আসছে। আবির কল রিসিভ করতে রাকিব বলে উঠল, মিটিং এর আর মাত্র 30 মিনিট বাকি। কোথায় আছিস? লাঞ্চের পর মিটিং দে। হোয়াট? তুই না বের হয়েছিলি? এখন কোথায়? বউকে মিস করছিলাম, তাই বাসায় চলে আসছি। এখন রাখছি, কল দিয়ে বিরক্ত করবি না। অবশ্য কল দিলেও পাবি না। বাই। আবির মেঘের কপালে নিগ্রহ চুমু খেয়ে পুনরায় জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আহিয়ার আম্মু। মেঘ নাক টেনে ভেজা কণ্ঠে বলল, আমিও ভালোবাসি আহিয়ার আব্বু।
সমাপ্ত। উপন্যাসটাতে আমার অনেক ভুল ত্রুটি থাকতেই পারে অ্যান্ড আছে, তো এই ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরপরে আমার চ্যানেল থেকে আপনারা কোন উপন্যাসটি শুনতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।